ভারত সফরে গেছেন প্রধানমন্ত্রী। জনাব নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন। সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য তিনি সেখানে গেছেন। এটা খুবই প্রেডিক্টেবল। ভারত সরকারকে যেভাবে সার্ভিস দিচ্ছে, যে পরিমাণ সার্ভিস দিচ্ছে, প্রধানমন্ত্রীর ভারতে ছুটে যাবারই কথা আছে। এবং বিদেশি যেসব তার লেভেলের সরকার প্রধান লেভেলের যারা গেছেন তিনি সবার আগে গিয়ে হাজির হয়েছেন। এই সফরে একটা ঘটনা নিয়ে গতকাল আমরা ফেসবুকে শেয়ার হতে দেখলাম, আমরা মেইন স্ট্রিম নিউজ পেপারেও অনলাইন ভার্সানগুলোতে এই নিউজটা চলে আসতে দেখেছি। সেটা হলো ভারতের গান্ধী পরিবার এই মুহূর্তে গান্ধী পরিবারের 3 গুরুত্বপূর্ণ সদস্য, সোনিয়া গান্ধী, তার 2 সন্তান রাহুল এবং প্রিয়াঙ্কাকে নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। তো এই বিহারের নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু এই দুজনেরই নির্ধারণ একটা যাকে বলা হয় ঐতিহ্য রয়েছে যে তারা খুব বেশি দিন কারোর সঙ্গে থাকতে পারেন এবং খুব দ্রুত দল পাল্টান। এবং ইতিমধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, ডেপুটি স্পিকার এই পদগুলো নিয়ে এই দুটো দল যেভাবে মোদিকে ব্যস্ত রেখেছেন তা রীতিমতো মোদির জন্য বিব্রতকর। অন্যদিকে বিরোধী দল হওয়ার জন্য একেবারে কোমরে গামছা বেঁধে যেভাবে রাহুল গান্ধী এবং তার দল, তার সঙ্গে সঙ্গে তার জোট যেভাবে মাঠে নেমেছেন এবং নরেন্দ্র মোদির সম্পর্কে যে একটা ভয় ছিল, ভীতি ছিল, সেটি পুরো ভারতবর্ষ থেকে এই মুহূর্তে যেভাবে উঠে গিয়েছে, তাতে করে এই নরেন্দ্র মোদী কতদিন যে টিকে ক্ষমতায় সেটি নিয়ে কিন্তু খোদ ভারতবর্ষে প্রচুর বিচার হচ্ছে, বিশ্লেষণ হয়েছে। প্রস্তাবিত বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। বাজেটে রাজস্ব আয় সহ মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,41,000 কোটি টাকা। বাকি 2,56,000 কোটি টাকা ঋণ নেওয়া হবে। 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এডিপি ইতিমধ্যে অনুমোদন করা হয়েছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে বাজেটের আকার বাড়ে আর সাথে পাল্লা দিয়ে জনগণের ভোগান্তিও বাড়ে। সাধারণ মানুষের কাছে বাজেট মানে আবারও কিছু জিনিসের দাম বেড়ে যাওয়ার একটা টেনশন। বাংলাদেশে জিনিসপত্রের দাম কমই দেখা যায়, একবার বাড়লে সেটা কখনো আর কমে না, কিন্তু প্রতিনিয়ত দামটা বাড়তে কিন্তু দেখা যায়, সেটা বাজেটকে উপলক্ষে করে হোক বা অন্য যে কোনো কারণে হোক। বাজেটের এইসব সেই সাথে বাংলাদেশের অর্থ ব্যবস্থা, বিশেষ করে ব্যাংকগুলোর কি দশা হবে সেটা আমি সঠিকভাবে প্রেডিক্ট করছিলাম। ফলে এই নিয়ে আমার বলার আর বেশি কিছু ছিল না। বর্তমানে প্রকৃত রিজার্ভ শূন্যের কাছাকাছি এসে দাঁড়াইছে। খাতা কলমে নিট রিজার্ভ হইল $13 বিলিয়ন। এর মধ্যে জ্বালানি বাবদ $5 বিলিয়ন অনাদায়ী আছে। দেখেন, অর্থাৎ সরকার জ্বালানি সরবরাহকারীদের ওই পরিমাণে বকেয়া এখনো শোধ করে নাই। 13 থেকে 5 বাদ দান কত থাকে? 8 থাকে। এটাই একমাত্র অপরিশোধিত বকেয়ার পরিমাণ না। সরকার বিদেশি এয়ারলাইন্স গুলোকে তাদের পাওনা শোধ করে নাই, বিদেশি কোম্পানিগুলোকে তাদের মুনাফা ফেরত নিয়ে যাইতে দেয় নাই, রপ্তানি আয় 14.5 বিলিয়ন গায়েব। দেখেন, এই টাকাটা আমাদের পাওয়ার কথা ছিল, মানে বাংলাদেশে আসার কথা ছিল। আমি ডলার দিয়ে কাঁচামাল কিনা পণ্য বানায় রপ্তানি করছি, আর রপ্তানির পরে সেই রপ্তানির টাকা দেশে আসে নাই, গায়েব, কোনো নিশানা নাই। সাম্প্রতিক মাসগুলোতে যে আমদানির যে বিল পরিশোধ করতে হবে, এই ধরনের এখনো পর্যন্ত অপরিশোধিত বৈদেশিক মুদ্রার পরিমাণ কত সেটা সরকার গোপন রাখছে। আর তথ্য গোপন রাখার অসাধু উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে দিছে। এর মাঝখানে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছিল যে $3 বিলিয়ন নাকি বাংলাদেশ ব্যাংক থেকে গায়েব করে নিয়ে গেছে হ্যাকাররা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক। ভারত সফরে গেছেন প্রধানমন্ত্রী। জনাব নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন। সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য গেছেন। এটা খুবই প্রেডিক্টেবল। ভারত সরকারকে যেভাবে সার্ভিস দিচ্ছে, যে পরিমাণ সার্ভিস দিচ্ছে, প্রধানমন্ত্রীর ভারতে ছুটে যাবারই কথা আছে। এবং বিদেশি যেসব তার লেভেলের সরকার প্রধান লেভেলের যারা গেছেন তিনি সবার আগে গিয়ে হাজির হয়েছেন। এই সফরে একটা ঘটনা নিয়ে গতকাল আমরা ফেসবুকে শেয়ার হতে দেখলাম, আমরা মেইন স্ট্রিম নিউজ পেপারেও
অনলাইন ভার্সনগুলোতে এই নিউজটা চলে আসতে দেখেছি, সেটা হলো ভারতের গান্ধী পরিবার এই মুহূর্তে গান্ধী পরিবারের 3 গুরুত্বপূর্ণ সদস্য সোনিয়া গান্ধী, তার 2 সন্তান রাহুল এবং প্রিয়াঙ্কাকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছে। আমরা প্রচুর ছবি শেয়ার হতে দেখেছি এবং অনেকেই শেয়ার করেছে। বিশেষ করে আমরা এটুকু বলতে পারি প্রো গভর্নমেন্ট লোকজন বেশ শেয়ার করছে এবং এই 2 দলের ঐতিহাসিক সম্পর্ক আছে, জোরদার হবে, ভবিষ্যতে টিকে থাকবে, ব্লা 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 এসব বলা হচ্ছে। ঘটনাটাকে আমরা কিভাবে দেখবো, এটার কি কি ডাইমেনশনস আছে সেটা একটু কথা বলার দরকার। মানে আমি প্রথম ব্যক্তিগতভাবে একটা কথা বলতে চাই, যেভাবে তারা দেখা করেছেন, যে ধরনের উচ্ছ্বাস দেখা গেছে, আসলে উচ্ছ্বাস দেখা গেছে। আমরা দেখব যে কংগ্রেসের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে তাতে যে বৈঠকটা হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রীর একদম পাশেই সোনিয়া গান্ধী বসা এবং তার 2 সন্তান আরেকটু কাছে বসা, এই মিটিংটার ছবি দেওয়া হয়েছে। কথা মিটিং হয়েছে দেখা হচ্ছে, কিন্তু তার চাইতে জরুরি কথা, তারা যখন প্রথম দেখা করেন যে ছবিগুলো আমাদের অনেক বেশি ছড়িয়েছে, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী সোনিয়া গান্ধীকে, রাহুল এবং প্রিয়াঙ্কাকে হাগ করছেন, এই ছবিগুলো। এটার একটা ভিডিও আছে, কংগ্রেস তার নিজের ফেসবুক পেজে, অফিসিয়াল ফেসবুক পেজে এই ভিডিওটাও শেয়ার করেছে। তাতে বোঝা যায় যে কংগ্রেসও ব্যাপারটাকে যে একেবারে খুব হালকাভাবে দেখেছে তা না। মানে আগে যেমন ছিল, প্রধানমন্ত্রী ধরুন ঋষি সুনাক হাঁটু গেড়ে বসেছে, ঋষি সুনাকের সাথে একটা বৈঠক আসলে বসে একটু কুশল বিনিময় করেছে, একটা সোফায় বৈঠক হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বাইডেন একটা সেলফি তুলেছে, এটাকে সরকার ইউজ করার চেষ্টা করছে। এখানে যেটা বলবো যে কংগ্রেসও আসলে এই মিটিংটাকে তাদের জায়গা এবং তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, সোনিয়ার সাথে হাত করার পর সোনিয়ার সাথে তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সোনিয়ার মধ্যে আমরা উচ্ছ্বাস, আনন্দও দেখতে পেয়েছি। সুতরাং শুধু সোনিয়া গেছেন বা শুধু রাহুল গেছেন তা না, 3 জনই যাও, এটারও একটা সিগনিফিকেন্স আসলে থাকতেই হবে, আছে, আমাদের এটা মেনে নিতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে কি দাঁড়ালো, কংগ্রেসের প্রতি আমাদের কিছু ভাষ্য আছে, সেটা পরে আসি। সরকারের দিক থেকে কি করবে? আমি ধারণা করি এই বৈঠকটা নিশ্চিত করার জন্য সরকারের দিক থেকেও চেষ্টা ছিল, এবং চেষ্টা ছিল সম্ভব হলে 3 জনে আসা। আগেই এদের এই পার্টিগুলোর মধ্যে সম্পর্ক আছে, এদের সাথে আমি না বলে আমরা স্পেসিফিকলি বলি শেখ পরিবারের সাথে, পরিবারের সেই ইন্দিরা গান্ধীর সময় থেকে। এর মাঝখানে সবচেয়ে বড় শক্তিশালী যার সাথে এই বন্ডিং এর কাজটা করতো সেটা হচ্ছে মিস্টার প্রণব মুখার্জি। তিনি মারা গেছেন। আমরা ধারণা করতে পারি তিনি মারা যাওয়ার পর সম্পর্কের ওই শক্তির জায়গাটা কম হয়েছে, কিন্তু আমরা এই যে মিটিংগুলো তাতে এখন বোঝা যেতে পারে যে এটা স্টিল কংগ্রেসের দিক থেকে এটাকে দেখার চেষ্টা আছে, দেখার চেষ্টা থাকতে পারে। কেন পারে আমি সেই জায়গায় আসবো। এই কথা বলছিলাম যে সরকার তার জায়গা থেকে চেষ্টা করার কথা, যে তারা এইরকম একটা মিটিং যাতে হয় সেটার জন্য যথেষ্ট পরিমাণ যোগাযোগ করেছে তারা, এবং 3 জনকে একসাথে নিয়ে আসা তাদের এক ধরনের সাফল্য বলা যেতে পারে। কেন? ভারতে যে নির্বাচন হলো, যার শপথে প্রধানমন্ত্রী গেলেন জনাব নরেন্দ্র মোদী, তার যে সরকার তৈরি হয়েছে কোয়ালিশন সরকার, এই সরকারটার আয়ু কতটা হবে এটা আসলে খুব নিশ্চিত, কারণ আমরা এর মধ্যে জেনে গেছি জনাব চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার যদি একত্র হয়ে সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করেন, এই সরকারের তখনই পতন হয়েছে। সুতরাং এই সরকারের স্টেবিলিটি নির্ভর করছে, এবং সেই ক্ষেত্রে কংগ্রেস নেতৃত্বাধীন এনডিএ জোট যদি ক্ষমতায় যায় এবং তারা যদি আরও কিছু দলের আঞ্চলিক বা এনডিএরও কেউ এসে যদি তাদেরকে সমর্থন দেয়, তারা সরকার গঠন করে ফেলতে পারার কথা। প্রশ্ন হচ্ছে তখন বাংলাদেশের প্রতি তার দৃষ্টিভঙ্গি কেমন। আমরা প্রায় একটা কথা বলি, সরকারকে যারা ক্ষমতায় রাখে, প্রশাসন, পুলিশ, আওয়ামী লীগ, আর কাগজে কলমে প্রশাসনের পোশাক নিয়ে এরকম আওয়ামী লীগ দল। সো এই লোকগুলো সামষ্টিকভাবে যখন সরকারকে ক্ষমতায় রাখার জন্য তার যে কনফিডেন্সের জায়গা, ভারতে মোদী সরকার যদি না থাকে, কংগ্রেস যদি চলে আসে, তাহলে ব্যাপারটা কেমন হবে সেই নিয়ে এক ধরনের কনফিউশন থাকার সম্ভাবনা থাকতে পারে বা থাকে। এখন এই ছবি, এই ভিডিও, এই দেখা হওয়াটাকে সরকার সেল করতে পারবে ওই মানুষগুলোর কাছে, যে দেখো আমার সাথে কিন্তু কংগ্রেসের খুব ভালো সম্পর্ক, যদি বা এনি চান্স কালো মোদীর পতন হয়ে যায় এবং সেই জায়গায় কংগ্রেস বা ইন্ডিয়া নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসে, তাতেও আমাদের সমস্যা হবে। এটা হবে কিনা যে ডিফারেন্ট ডিবেট, কিন্তু
এটা দেখাতে হচ্ছে, এটা সরকারের পারপাসকে সার্ভ করতে পারে। এবং আমরা দেখব সরকারের 5টা লোকজন সমান এটা শেয়ার করছে, দেখানোর চেষ্টা করছে, নিজেদেরকে সাহস দিচ্ছে, অন্যদেরকে সাহস দিচ্ছে। এই হচ্ছে তাদের জায়গা থেকে চেষ্টা। এটায় কিছুটা হলেও সাফল্য আসতে পারে, সম্ভাবনা আছে, এবং দেখাবে সেই ঐতিহাসিক সম্পর্ক ঠিকঠাক আছে। এবং আমরা অনেকেই আলোচনা করি 14 সালে বাংলাদেশের গণতন্ত্র যখন প্রথম ধ্বংস হতে শুরু করে, যখন 1/11 ঘটে, যখন ওই সরকারটা আসে, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, সেটা পেছনে ভারতের গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য রোল ছিল। তখন কিন্তু কংগ্রেস ক্ষমতা ছিল, 14 সালে সুজাতা সিং হচ্ছে। সো আওয়ামী লীগ দেখানোর চেষ্টা করবে আমরা যেই আসুক সবার সাথে আমরা গট দ্যাট ডিল, যে আমরা তাকে আবার করে কাজে লাগাতে পারবো, আবার মোদি টিকিয়ে রাখতে তাকে সাহায্য করাতে পারবো। এই ধরনের একটা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করছে, এবং সেটা খানিকটা সফল হতে পারে। কংগ্রেসের প্রতি, মানে কংগ্রেস ক্ষমতায় যদি আসে তাত্ত্বিকভাবে, আমি কিন্তু আমার একটা ভিডিওতে এটা নিয়ে কথা বলেছিলাম, আরেকটু আজ বলবো, কিন্তু যদি তাত্ত্বিকভাবে বলছি যে ক্ষমতায় আসে তাতে কি হতে পারে সেটা একটু পরের দিকে বলি। কিন্তু কংগ্রেসের প্রতি আমাদের একটা আহ্বান আছে, খুব স্পষ্ট আহ্বান। আমাদের এই আহ্বান তাদের পর্যন্ত কতটুকু পৌঁছবে জানি না, কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের কথাগুলো বলতে হবে, এবং যে যে জায়গা থেকে পারি সেই জায়গা থেকে। বাংলাদেশে কংগ্রেস যদি ক্ষমতায় আসে, বাংলাদেশে যে সরকার আসে, সেটা বাংলাদেশের সরকার, যে কোনো রকম সরকার, প্রত্যেকটা সরকারের সাথে তাদের কাজ করার চেষ্টা করতে হবে। এটা খারাপ, এর মধ্যে ভুলের কিছু নাই। কোনো দেশ চেষ্টা করবে সেই অন্য দেশটারও সাথে তার জায়গা থেকে সর্বোচ্চ বেনিফিট যাতে নিয়ে আসা যায়। কিন্তু একটা কথা আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, অতি আহ্লাদ, অতি আধিক্যতা কংগ্রেসের দিক থেকে যখন এই সরকারের সাথে দেখানোর চেষ্টা করা হবে, জনগণের কাছে ভুল মেসেজ, খারাপ মেসেজ, ভুল মেসেজ ঠিক না, মেসেজটা সঠিকই দেবে, খারাপ মেসেজ দেবে যে তোমাদের শিক্ষা কিন্তু হয় নাই, 14 সালে তোমরা যা করেছো তোমরা একই জায়গায় আছো। আমি বহুদিন একটা কথা বলার চেষ্টা করেছি, বাংলাদেশ প্রশ্নে ভারতের রাজনৈতিক দলগুলো যদি বাংলাদেশের বৃহত্তর বাংলাদেশের আওয়ামী লীগের হালুয়া রুটি খাওয়া ছাড়া আর সব বাংলাদেশের গণতন্ত্র চায়, এমনকি সহি আওয়ামী লীগ, যারা হালুয়া রুটির জন্য আওয়ামী লীগ করে না, যারা বংশ পরম্পরা আওয়ামী লীগ করেছিল শুধু দলটাকে ভালোবাসে বলে, তারাও চায় বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক। সেই ফিরে আসার যে আওয়াজ, সেই ফিরে আসার যে পরিস্থিতি, সেটার বিরুদ্ধে যে যাবে সেই এদেশের জনগণের শত্রুতে পরিণত হবে। কংগ্রেস কিন্তু তার জায়গা থেকে এই আধিক্যতা দেখিয়ে, একটা ওয়ার্কিং জেনারেশনের আধিক্যতা ইজ নট দ্য সেম, এই আধিক্যতা দেখিয়ে সেই ঝুঁকিটা নিচ্ছে। দল হিসেবে তার এমনকি রাষ্ট্রের জন্য ভালো হবে না। আমরা একটা কথা প্রায় বলার চেষ্টা করেছি যে বিজেপি গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা দল, কিন্তু ভেতরে ভেতরে পুরোপুরি ফ্যাসিস্ট একটা দল। সে কোনোভাবে গণতন্ত্র চায় না, সে গণতন্ত্র বরং ধ্বংস করার চেষ্টা করেছে। ভারতের গণতন্ত্রকে দীর্ঘদিন পিছিয়ে গেছে ভারতের গণতন্ত্র এই কংগ্রেস বিজেপির কারণে। কিন্তু কংগ্রেস এখনো মোটাদাগে বা এই সম্প্রতি তারা যে নির্বাচন করেছে, যেখানে তারা এই অথরিটারিয়ান সরকার, অথরিটারিয়ানিজমের বিরুদ্ধে কথা বলেছে, আলাপ করেছে, শোরগোল করেছে তার দেশে, সেই আলাপটা বাংলাদেশেও মোটা দাগে তার থাকবে। যদি সেটা প্রকাশ্যে নাও থাকে, অ্যাটলিস্ট এদেশের একটা স্বৈরাচারী সরকারের সাথে সে দহরম মহরম করবে না, অ্যাটলিস্ট এটা আমাদের এক্সপেকটেশন। কিন্তু সেটা সোফার ওনারা যা করছেন, আমি ধারণা করি তারা সেই জায়গায় নেই, তারা সেটা করবে না, তারা আগে যে জায়গায় ছিল সেরকমই থাকবে। আর যেটা বলছিলাম যে কংগ্রেস জোট যদি ক্ষমতায় আসে, বাংলাদেশ সম্পর্কে পলিসি খুব অনেক কিছু হবে না, খুব অনেক কিছু হবে না। একটা ভিডিও করেছিলাম কংগ্রেস নেতৃত্বাধীন জোট যেটা, তাহলে বাংলাদেশে কি হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি কংগ্রেস 99টা সিট নিয়ে এসে যদি জোটের একটা সরকারের ক্ষমতায়ও আসে, সেই সরকারের উপর আরো অনেক দলের অনেক রোল থাকবে, অনেক ইনফ্লুয়েন্স থাকবে। চাইলেই বাংলাদেশে আগে যা করেছিল, যে সময়গুলোতে বাংলাদেশের উপরে তারা এইসব করছিল, তখনও এক ধরনের কোয়ালিশন ছিল, কিন্তু সেখানে 200-র বেশি সিট ছিল কংগ্রেসের, এখন 100 না, 100 চাইতে খানিকটা কম। সুতরাং চাইলেই তাদের জন্য এটা এত সহজ হবে। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা একটা কথা ক্রমাগত আসলে বলে যেতে থাকবো, বিজেপিকেও বলেছি, বিজেপিও যদি ভারত রাষ্ট্রের সুবিধা চায়, তার লক্ষ্য চায়, তার একেবারে এত বড় বাউন্ডারি, এত বড় বর্ডার আছে দেশের সাথে, দেশের প্রায় 20 কোটি মানুষকে শত্রু বানিয়ে করবে না, প্রায় 20 কোটি মানুষ সকাল বিকাল তাদেরকে ঘৃণা করবে না, তাহলে বাংলাদেশের এই অথরিটারিয়ান স্বৈরাচারী রেজিমের পক্ষে না থাকাই সেটা আমরা কংগ্রেস বিজেপিকে যেমন বলছি, আমরা কংগ্রেসকেও একই কথা বলতে চাই। সুতরাং
আমাদের অনেক কিছু স্পষ্ট হলো, আমাদের করণীয় ঠিক হলো, আমরা যাতে সেই জায়গাটা চালিয়ে যেতে পারি। আর শেষ করছি এই কথাটা বলেই, সেটা হচ্ছে ইভেন কংগ্রেস যদি ক্ষমতায়ও আসে, এই শক্তি নিয়ে বাংলাদেশ সম্পর্কে পলিসি পুরোপুরি শক্তভাবে আগের মতো যাতা ওভাবে থাকবে। কিন্তু আমরা আমাদের শক্তি চালাতে চাই, এটা কংগ্রেস হোক, এটা বিজেপি হোক, তার জায়গা থেকে বাংলাদেশ পলিসি বটম লাইন যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ পলিসি যদি নাও পাল্টায়, একটা লাভের জায়গা আছে, যেটা আমি আগেও বলেছি এখনো বলছি। কংগ্রেস যদি ক্ষমতায় যায়, বিজেপির মতো আইডেন্টিটি পলিটিক্স যেটা ভারত রাষ্ট্রের ফেব্রিক নষ্ট করে দিচ্ছে, এটার অনিবার্য প্রভাব এই পুরো দক্ষিণ এশিয়া, বাংলাদেশের একটা পাল্টা আইডেন্টিটি পলিটিক্স। কিন্তু কারো কাছে হয়তো ভালো লাগতো, আমি বহুবার বলেছি, আপনাদের ভালো না লাগতে পারে, আইডেন্টিটি পলিটিক্স এর এনি ফর্ম আমি পছন্দ করি। আমি আমার জিও পলিটিক্স চ্যানেলে এরদোগানের রাজনীতি সমালোচনা করেছি, সো আমি সেটা পছন্দ করি না এবং আমি চাই না। তো বিজেপি না থাকার কারণে অন্তত আমাদের এই বিপদটা কিছুটা হলেও করেছে। আমি বিজেপি না থাকা বলছি না, তার দুর্বল হওয়া, আর যদি না থাকে পুরোপুরি, সে যদি ক্ষমতা থেকে চলে যায়, তাহলে আমাদের এই প্রভাবটা আরও ভালোভাবে পড়বে। দুর্বল হওয়ার কারণেই আমি মনে করি যে এই প্রভাবটা তুলনামূলকভাবে আগের চেয়ে কম করবে, না থাকলে ওটা হবে। সো কংগ্রেস যদি ইভেন ক্ষমতায়ও আসে, ওই লাভটা আছে। আর অত শক্তিশালী কংগ্রেস যদি না থাকে, এত দহরণ এত সহজ খুব সহজ হবে না। প্লাস আমি বারবার বলছি যে আমরা এই দেশের মানুষজন তার জায়গা থেকে শোধ করতে চাই, যাতে ভারতের এই সরকার বা এই রাজনৈতিক দল যদি নাও চায়, ভারতের তো সিভিল সোসাইটিস আছে, ভারতের আদার সিটিজেন্স আছে, তারা যাতে বুঝতে পারে যে বাংলাদেশের ভারত কি অপরাধ করছে, কি অন্যায় করছে, তাদের সমাজেও যাতে এই সম্পূর্ণ হয়, এটা আলটিমেটলি